আজকে অনেক দিন পর জমিয়ে দুপুরবেলা খাবার খেলাম আর বানালাম পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল আর সাথে মাছের ডিমের বড়ার তরকারি। নমস্কার প্রিয় বন্ধুরা, রাধে রাধে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। আজকে হলো রবিবার, আজকে সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা আমি স্টার্ট করলাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর অনুরোধ করব স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য। প্রবাসে প্রিয়াঙ্কাতে তোমাদের অনেক অনেক স্বাগত, ভালোবাসা নতুন একটি ভিডিওতে। আজকে রবিবার আর 31 তারিখ, মাসের শেষ দিন, জুন মাসের সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে দেখো তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছে পাবদা মাছ। তো বড় সাইজের পাবদা নিয়ে চলে এসেছে, মানে যেটা খাওয়ার মতো সেই পাবদা মাছ নিয়ে চলে এসেছে। তো সেই পাবদা মাছের আজকে আমি ঝাল বানাবো সর্ষে পোস্ত দিয়ে। আর মাছের ডিম এনেছে, সেই মাছের ডিমের বড়া ভেজে তরকারি বানাবো। আর এইদিকে দেখো বাবানের একটু সকালবেলা রাগ হয়ে গেছে, বাবান ওই জন্য মুখ ভার করে সোফাতে এখন বসে রয়েছে। আর ওদিকে চা বানানো হচ্ছে। আর আমি না অতটা সত্যি কথা বলতে মাছ কাটতে পারি না। তো তোমাদের দাদাভাই মাছ কাটতে পারে, আর পাবদা মাছ তো আমি পারি না কাটতে। তো পাবদা মাছ তোমাদের দাদাভাই এই যে আজকে ভালো পেয়েছে, সেই জন্য নিয়ে চলে এসেছে সকালবেলা গিয়ে। আর তার সাথে মাছের ডিমটাও পেয়েছে, ওটাও নিয়ে এসছে। তো পাবদা মাছের নাকি এই সাইডের ধারে যে পাখনাগুলো থাকে ওগুলো কেটে দিতে হয়। আর এই যে মাথার ওখানটা করে কেটে তারপরে মানে যে ভিতরে নোংরাটা থাকে সেই নোংরাটা বার করে দিতে হয়। আর এইদিকে দেখো মানে কেশব ঘুমোচ্ছে, বাবান তো উঠে পড়েছে। আর কেশবের শরীরটা আগের থেকে এখন একটু ভালো আছে, ওষুধ চলছে। তো দেখো এদিকে তোমাদের দাদাভাইয়ের কিন্তু মাছ কাটাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করছিলাম যে এই মাছের আঁশ থাকে নাকি, তোমাদের দাদাভাই বলছে যে না না, এই মাছের আঁশ থাকে না। তো এক একটা মাছের ওজন ছিল 100 গ্রাম করে। তো আর একটা মাছের ওই 90 গ্রাম ছিল, বাদবাকি 110 এরকম করেই ওজন ছিল প্রত্যেকটার। তো দেখো এখানে ও মাছ ইয়ে করছে, আর আমি এদিকে এই যে তুলসী গাছটা দেখছিলাম যে ঠিকঠাক আছে কি না। তো পাতাগুলো না একটু শুকনো শুকনো হয়ে যাচ্ছে, আর অপরাজিতা গাছটাতে না একটুখানি পোকা পোকা লেগেছে। আর এদিকে দেখো আমি রান্না বান্না করতে চলে এসেছি, মানে মধ্যেখানে কিন্তু চা খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, কেশবকে তুলে কিন্তু খাওয়ানো হয়ে গিয়েছে, জল খাওয়ানো তারপর দুধ খাওয়ানো কমপ্লিট হয়ে গিয়েছে। আর এইদিকে আমি এখন রান্নাঘরে চলে এসেছি। আর এতটা পরিমাণে গরম পড়েছে, একটুও বৃষ্টি হচ্ছে না, প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে, প্রচণ্ড পরিমাণে রোদ, যার কারণে ভাবলাম আজকে স্নানটা করবো না, আগে রান্না করে নিই তারপরে স্নান করব। তো যার কারণে সকালে কিন্তু নাইটি টাইটি চেঞ্জ করে নিয়েছি, গাফা ধুয়ে নিয়েছিলাম, নিয়ে রান্না করতে চলে এসেছি। তো রান্না করার প্রথমেই তো যেটা করেছি, পাবদা মাছটা ভেজে নিয়েছি। পাবদা মাছটা ভাজার পরে কিন্তু, আর পাবদা মাছটা তোমাদের বলি একটা কথা বলা হয়নি, পাবদা মাছটা কিন্তু ওই যে ছাড়ানোর পর মানে পরিষ্কার করার পর জলেতে লেবু চিপকে দিয়ে না ভিজিয়ে রেখেছিলাম একটু। মাছের ডিমটাও তাই আর পাবদা মাছটাও তাই, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এদিকে কিন্তু মাছটাকেও ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে মাছটাকে ভেজে নিয়েছি। মাছটা ভেজে নেওয়ার পর কিন্তু মাছের ডিমের বড়াগুলোকেও কিন্তু আমি ওই যখন ধুয়ে নিয়েছি ভালো করে, ধুয়ে নেওয়ার পর নুন হলুদ দিয়ে ভালো করে বেসন দিয়ে, অল্প পরিমাণের বেসন দিয়েছি, সেই বেসন দিয়ে ভালো করে ফেটিয়ে তারপর আমি বড়া বসিয়েছি। তো বড়াগুলো কমপ্লিটই হয়ে গেছে, আর একটু বাকি রয়েছে। আর তোমাদের দাদাভাই কিন্তু দোকানে যাবে বলে রেডি হয়ে নিয়েছে। তোমাদের দাদাভাই স্নান টান সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন দোকানে বেরোবে বলে জল খেলো। তো আর এইদিকে দেখো আমি কিন্তু জানলা বন্ধ করে মাছ ভাজছিলাম আর মাছের ডিমের বড়া ভাজছিলাম। তার কারণ হলো একটাই, কারণ গুজরাটিরা কিন্তু মাছের গন্ধ সহ্য করতে পারে না, মাছ ডিম মাংস এগুলো বারে সহ্য করতে পারে না, আর মাছটা তো একদমই পারে না। তো যার কারণে কিন্তু আমি জানলা বন্ধ করে মাছ ফাছ রান্না করি। আর তারপরে কিন্তু রুম স্প্রে দিয়ে দিই, ভাজার আগেও কিন্তু রুম স্প্রে দিয়ে দিই, আবার জানলা খোলার পরেও রুম স্প্রে দিয়ে দিই। টেস্টি ভালো। ওই এসব বলো, তুমি কিছু বলবে? তোমার শরীর এখন কেমন আছে?
এখন ভালো আছে? আমি খাবো না এখন, তোমরা খাও। আমি খাবো না, আমার পেট ব্যথা করছে, আমি খাবো না। বলো ভালো বাবা, ভালো বাবা, নুন ঠিক আছে? ভালো লাগছে? খাও। তোমার সর্দি এখন একটু কমেছে বাবা? আচ্ছা, তো বন্ধুদের বলে দাও, গুড মর্নিং বলে দাও। এখনো দুপুর হয়নি, 12টা বাজেনি, এখন বাজে হলো 11টা, পৌনে 12টা বাজে, এখনো মর্নিং আছে। 12টার পর থেকে নুন। রাত্রি 12টার পর থেকে এম হয়, এখন এম চলছে মর্নিং। বেলা 12টার পর থেকে দুপুর হয়ে যায়, তখন পিএম হয়ে যায়। এখন রাত্রি 12টার আগে পর্যন্ত পিএম চলবে। খাও, আমি রান্না করি। কেশবের গলাটা তো তোমরা শুনলেই, এখনও সর্দি ভালোই আছে, তো ওষুধ তো খাচ্ছে। তো ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন কেশব তাড়াতাড়ি ভালো হয়ে যায়, কারণ বাচ্চাদের শরীর অসুস্থ থাকলে সত্যিই ভালো লাগে না। আর তখন দেখলে বায়না করছিল মাছের ডিমের বড়া খাবে বলে, তো আমি ওদেরকে গরম গরম একটা একটা করে দুজনকে দিলাম। আর এই মাছের ডিমের বড়াটা খেতে কিন্তু আমরা সবাই ভালোবাসি, আমরা চারজনেই খেতে ভালোবাসি। আর কেশব জানো এটাকে কি বলে? এই মাছের ডিমের বড়াকে বলবে বড়ি, তো মাছের ডিমের বড়ি বলে ও। আর এই যে মাছের ডিমের বড়ি ভেজে দিয়ে দিয়েছিলাম, তারপরে আমি একটুখানি ওদের সাথে সময় কাটালাম। তো এইভাবেই কিন্তু আমাকে সময় কাটাতে হয়, একটু করে রান্না করতে হয়, একটু করে কাজ করতে হয়, ওদেরকে একটু করে সময় দিতে হয়, নাহলে ওদেরও বোরিং লাগে, আমারও ভাল লাগে না। আর ওদের দুজনকে ধ্যান দিতে হয় আমায়, নাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে সব কিছু। চোখে চোখে না রাখলে এদিক থেকে ওদিক হলে কখন কী করে বসে। আর এদিকে দেখো আমি কিন্তু আলু ভাজাটা চাপিয়ে দিয়েছি, মাছের ডিমের বড়ার তরকারি করব আলু দিয়ে। তো আলুটা ভেজে নিয়েছি, আলুটা ভেজে নেওয়ার পর কিন্তু আমি এখানে যেটা হয়েছে সেটা হলো তোমাদেরকে বলি। তোমাদের দাদাভাই এই যে বাবানকে পরতে দেখলে গেঞ্জিটা, তোমরা কিছুক্ষণ আগে তোমাদের দাদাভাইকে সেম গেঞ্জিটা পরতে দেখেছিলে। তো তোমাদের দাদাভাইয়ের এটা নতুন গেঞ্জি ছিল, তো ওর এতটা পরিমাণে টাইট হচ্ছে, ওর যে সাইজ নেওয়ার কথা ও তার বদলে এক সাইজ ছোট নিয়েছে, ও নিজেও দেখেনে। আর কি হয়েছে, আজকে যখন পরতে গেছে গেঞ্জিটা পুরো টাইট হচ্ছে, ও পরে থাকতে পারছে না, এত পরিমাণে গরম। ওই জন্য ঘরে এসেছিল, এসে গেঞ্জিটা চেঞ্জ করেছে আর বলছে বাবানকে পরে নিতে। বাবান যেহেতু গেঞ্জি পরে, ওই জন্য বাবানকে বলেছে যে তুই পরে নিবি গেঞ্জিটা। আর বাবান পরে দেখছি, বলছে বড় হয়েছে, বলছে আমি কিছুতেই পরবো না, এই হচ্ছে ব্যাপার। তো দেখে শুনে জিনিস কেনে না তোমাদের দাদাভাই, এই হলো সমস্যা একটা বড়। তো সাইজও দেখবে না, তো সবজিও মাঝে মধ্যে আনবে, ওরকম দাম দিয়ে কিনে আনবে আর খারাপ নিয়ে আসবে। তো যাই হোক, দেখো এখানে কিন্তু আমি মাছের ডিমের বড়া আলুর যে তরকারিটা করব তার জন্যে কিন্তু আমি আলুটাকে ভেজে নিয়েছি, তারপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে গোটা জিরে, তারপরে দারচিনি, এলাচ, তেজপাতা আর দিয়েছি শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে, তারপরে পেঁয়াজটাকে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর তারপরে কিন্তু আদা রসুন বাটা, তার মধ্যে জিরে, হলুদ, লঙ্কা, আর এখানে কিন্তু আমি গুঁড়ো লঙ্কা দেবো না, এটা কাঁচা লঙ্কা দিয়েই বানাবো, সেটা দিয়েই কষবো। আর তারপরে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর তো আমি 2টো টমেটো দিয়ে দিয়েছিলাম, ওই টমেটোটাতেই কালার চলে আসবে। তো এইভাবে তরকারিটা করলে খুব সুন্দর খেতে লাগে। তো মশলাটা ভালো করে কিন্তু আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছাড়ছে না ততক্ষণ কিন্তু মশলা কষালে না টেস্ট হয় খুব ভালো। আর এদিকে কিন্তু বাবানের স্নান হয়ে গেছে, বাবানকে বললাম তুই স্নানটা করে নে, আর এদিকে আমি চাপিয়ে দিলাম ভাত। আর বাবানকে স্নান করে নিয়ে বলেছি তুই পুজোটা করে নিবি, কারণ আমার এইসব করতে করতে দেরি হয়ে যাবে, যেহেতু স্নান করিনি, যার কারণে বাবানকে বললাম তুই পুজোটা করে নিবি। আর এইদিকে দেখো আমার ভাত চাপাবো আমি এখন, ওই জন্য ভাতের চাল নিয়ে নিয়েছি হাঁড়িতে, চালটা ধুয়ে নেব, ধুয়ে নিয়ে এই যে ভাতটা বসিয়ে দেবো একদিকে, আর একদিকে কিন্তু
আমি এই তরকারিটা বানিয়ে নেব। তো এই তরকারি বানাতে বানাতে কিন্তু অনেক কাজ হয়। তো মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। আমি না ভালো করে মশলা কষানো না হলে না আমি মানে সবজি টবজি কিছু দিই না, তাতে কি ওই রান্নাটা না ভালো হয় না। যখন দেখি তেল ছেড়ে গিয়েছে, মশলার কাঁচা গন্ধটা চলে গিয়েছে, তখনই কিন্তু আমি দিই। আর দেখো মাছের ডিম আর আলুগুলো একসাথে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কষে নেব। তাতে কিন্তু মাছের ডিমের ভেতরেও রসটা মশলাটা খুব ভালোভাবে ঢুকবে। আর পরিমাণ মতো তো নুন অবশ্যই দিতে হবে। আর এই যে আমি এখন পরিমাণ মতো জল দিয়েছি, সামান্য একটু জলটা বেশি দিয়েছি, কিন্তু এতটা ঝোল থাকবে না, কারণ মাছের ডিমের বড়াটা কিন্তু টানবে ঝোলটা, যার কারণে একটু বেশি করেই জল দিয়েছি আমি। আর এটা একটু মাখা মাখা তরকারিই হবে। যখন বড়াগুলো টেনে নেবে না, তখন কিন্তু এরকম হয়ে যাবে। আর 4-5টা মাছের ডিমের বড়া আমি ভেজে রেখে দিয়েছি। তো এদিকে গ্যাসটা লো ফ্লেমে করে নিলাম। লো ফ্লেমে করে দেওয়ার পরে কিন্তু আমি চলে গিয়েছিলাম কেশবকে ওষুধ খাওয়াতে। কেশবের ওষুধ খাওয়ানো বাকি ছিল, তো অ্যান্টিবায়োটিক ছিল, একটা স্যালাইনের জল খাওয়ানো ছিল, নাকের ড্রপ চোখের ড্রপ দেওয়ার ছিল, ওগুলো দিতে গেলাম। তো ও প্রচণ্ড বায়না করে, প্রচণ্ড কাঁদে। আর চোখের ড্রপটা দিলে তো প্রচণ্ড জ্বালা করে, দিতে চায় না একদম। আর অ্যান্টিবায়োটিক তো খেতেই চায় না, তো জোর করে ওষুধ খাওয়ানো হলো। ওষুধ খাওয়ানোর পর দেখো এখানে এসেছি, দেখছি যে আমার কমপ্লিট হয়ে গেছে মাছের ডিমের বড়া আলুর তরকারি। তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়েও, আর যদি কেউ বানিয়ে খেয়ে থাকো কমেন্ট করে জানিও। দারুণ লাগে এইভাবে রান্না করলে না, আর কিছু লাগবে না। আর তার সাথে তো আছে আবার আজকে পাবদা মাছ, মানে আজকে দুপুরের খাওয়াটা একদম জমে যাবে, অনেক ভালো লাগবে, অনেক মজা করে খাওয়া যাবে। তো আমি এখানে কড়াটা ধুয়ে নিয়েছিলাম। কড়াটা ধুয়ে নেওয়ার পর আমি এখানে 6-7 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর সামান্য একটুখানি আদা নিয়ে নিয়েছি, এক টুকরো আদা নিয়ে গ্রেট করে নিচ্ছি গ্রেটারে। আর এদিকে আমি দিয়ে দিয়েছি কড়াইয়ে কালো জিরে, ফোড়নে দিয়েছি কালো জিরে। এই যে দেখো কালো জিরে দিচ্ছি ফোড়নে। তেলটা গরম হয়ে যাওয়ার পর কালো জিরে ফোড়নে দেওয়ার পর একটুখানি মানে গ্যাসটাকে জোরে করে দেবো, নিয়ে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না আর কি ফোড়নটা ভাজা হচ্ছে। আর এদিকে আমি কিন্তু যে সর্ষে বাটাটা রাখা ছিল, সেই সর্ষে বাটাটার মধ্যে হলুদ নুন দিয়ে রেখে দেবো। আর এই যে কালো জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। তারপরে এই যে আদা একটুখানি গ্রেট করে রেখেছিলাম এক টুকরো মতো, সেই আদা করটা একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর কিন্তু এই যে টমেটো কুচিটা আমি ভালো করে একটুখানি নেড়েচেড়ে ভেজে নেব, মানে গলিয়ে নেব একদম লো ফ্লেমে। আর সামান্য একটু নুন দিয়ে দেবো, তাতে কি হবে, তাতেই টমেটোটা গলে যাবে। আমার সেই মুহূর্তে আর টমেটোটা পেস্ট করা হয়নি, তোমরা কিন্তু পেস্ট করে নেবে একটু, তাহলে আরও ভালো হবে। তো এইভাবে করলেও কোনো অসুবিধা নেই, কিন্তু পেস্টটা করে নিলে আরও ভালো হয়। তো দেখো পেস্ট করা হয়ে গেছে। আর এতে আমি তো দেবো আরেকটা জিনিস, সেটা আমার বাটা হয়নি, সেটা হলো পোস্ত। আমি তখন বাটিনি, কারণ টাইমের সময় পোস্তটা বেটে দেবো ওই কারণে। তো দেখো এদিকে আমি কিন্তু একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালার হবে, ঝাল হবে না। তো দেখো এখনই কালারটা কত সুন্দর চলে এসছে। আর এরপরে দিয়ে দেবো আমি সর্ষে বাটাটা। আর টমেটোটাও কিন্তু ভালো করে গলে গিয়েছিল, তারপরে তেল ছেড়ে দিয়েছিল, তারপরে কিন্তু আমি সর্ষেটা দিয়েছি। তো সর্ষের মধ্যে তো আমি নুন হলুদ আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেই দিয়েছিলাম, সেইটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর এইখানে দেখো আমি পোস্ত নিয়ে নিয়েছি, এটা দেশের পোস্ত, আর একটুখানি আছে পোস্তটা। তো দেখো পোস্তটা কিন্তু সত্যি ভালো ছিল, খারাপ বলবো না। এখানের পোস্ত তো খাওয়াই যায় না, মনে হয় যেন সুজি খাচ্ছি, একদম ভালো লাগে না। আর আবার শিল তো একদম তেলা হয়ে গেছে, এত পরিমাণে তেলা হয়ে গেছে কি বলবো, শিল পুরো তেলা হয়ে গেছে। মশলা বাটতে যে কী কষ্ট। আর এইটুকুনি পোস্ত তো মিক্সারে বাটাও যাবে না, তোমাদের দাদাভাই তো মিক্সারটা সারিয়ে এনেছে, কিন্তু এইটুকুনি মশলা বাটা যাবে না। পোস্ত তো বিশেষ করে বাটা যাবেই না, যার কারণে শিলে বাটা হচ্ছে। তো দেখো বেটে নিচ্ছি আমি পোস্তটাকে, ভালো করে একদম বেটে নিয়েছি। আর পুরো ধুয়ে পরিষ্কার করে জলগুলো নিয়ে নেব, কারণ পোস্তর যা দাম, একটুও পোস্ত নষ্ট করা যাবে না। এই হলো গিয়ে ব্যাপার, পোস্ত মানে প্রচণ্ড পোস্তর দাম, মানে একটু নষ্ট করা যাবে না। আর আমার জামাটা একটু ছিঁড়ে গেছে, সেই নিয়ে কিন্তু কেউ কিছু খারাপ কমেন্ট করো না, বা কমেন্ট মানে কেউ কিছু ভেবো না। কারণ কেশব তো জানো এরকম করে এরকম ঝুলে, মানে জামাটাকে টেনে ধরে না, ও ঝুলে, তো যার কারণে কখন ছিঁড়ে গেছে আমি অত খেয়াল করিনি। তো তার কারণে এই জিনিসটা হয়েছে, তো আমাকে ক্ষমা করে দিও, তার জন্যে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আমি এদিকে কিন্তু পোস্তটাও দিয়ে দিয়েছি, পোস্তটা দিয়ে নেড়ে চেড়ে নিলাম আমি এখন।
ভালো করে সুন্দর করে, আর এইখানে ভালোভাবে কিন্তু ফুটে গেছে। এবার এই বড় বড় সাইজের পাবদাগুলো চলে যাবে সর্ষে পোস্তর ঝোলে। এতে যদি একটু সর্ষের তেল পড়ে বন্ধুরা আরও জমে গেছে, মানে জমে যাবে। আমার সর্ষের তেলটা তো শেষ হয়ে গিয়েছে, এই হয়ে গেছে ব্যাপার, সর্ষের তেল শেষ হয়ে গিয়েছে। আর তোমাদের দাদাভাই কাজে চলে গিয়েছে, দোকানে চলে গিয়েছে, যে আনবেও না। আর আমার মনেও ছিল না যে আমার সর্ষের তেলটা শেষ হয়ে গেছে। তো তোমরা কিন্তু অবশ্যই সর্ষের তেল দিয়ে বানাবে, আর যদি সাদা তেল দিয়েও বানাও, ওপর থেকে কিন্তু এই যে মাছগুলো দিলাম না, তারপরে অবশ্যই তোমরা 2 চামচ মতো সর্ষের তেল ছড়িয়ে দেবে, দেখবে আরও টেস্টটা একদম জমে যাবে। আর এতে আমি কিন্তু 8-9টা কাঁচা লঙ্কা দিয়েছি, মোটামুটি 10টার মতো। ওই কাঁচা লঙ্কার টেস্টটাই দারুণ লাগবে। আর যতক্ষণ না তেল ছাড়বে না ততক্ষণ আমি কিন্তু এইভাবে একটুখানি চাপা দিয়ে রেখে দেবো। আর গ্যাসটাকে অবশ্যই কমিয়ে দেবো, নালে ধরে যাবে, একদম কমিয়ে দেবো গ্যাসটাকে। আর এদিকে তো ভাতটা ফুটে গিয়েছিল, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। আর ওইদিকে 2 ভাই বোন খেলা করছে, তারই মধ্যে আমি কিন্তু মাছের ঝালটা চাপিয়ে দিয়ে চলে এসেছি। আর এখানে সোফার কভারটাকে আমি পরাবো। আর সোফার কভার পরালে কী যে দুষ্টুমি শুরু করে 2 ভাই বোন মিলে, কী বলবো। ওর একজন এখনও বুঝতে পারেনি, বাবান ঘরে আছে বলে বুঝতে পারেনি। তো কেশব তো আমার সাথে এখানে রয়েছে, আর কী দুষ্টুমি করছে দেখো। একবার কিন্তু সোফার কভার কেচেছিলাম, নিয়ে কিন্তু আবার পরানো হয়ে গেছিলো, আবার নোংরা করেছে, 2 দিন গেল না, আবার কিন্তু কাচলাম, কেচে এই যে সোফার কভারটা পরাবো। আর আমি একবার গ্যালারিতে গেলাম নাইটি জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিতে, কারণ শুকোতে দিয়েছি, মানে সকালবেলা কেচে যখন গা ধুয়েছি না, কেচে শুকাতে দিয়েছি, সেই কারণে। আর আমাদের গ্যালারিতে তো রোদ আসে না, হাওয়াতেই শুকায় 12 মাস, ওই হাওয়াতে আর রোদের তাতেতেই শুকায়। তো এইদিকে আমার সোফার কভার অনেক কষ্ট করে পরানো হয়ে গেছে, মানে লাফালাফি করছে, দাপাতাপি করছে, এই করতে করতে আমি চলে এসেছি গ্যাসের চুলোর দিকে। আর এইদিকে দেখো আমার কিন্তু রান্নাঘরের পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল রেডি হয়ে গিয়েছে। তোমরা দেখছো কত সুন্দর একটা কালার এসেছে, আর কত সুন্দর তেলও বেরিয়ে গিয়েছে, একটা মাছও কিন্তু ভাঙেনি, কোনো কিছু হয়নি। তো অসাধারণ সুন্দর দেখতে হয়েছে, আর অসাধারণ সুন্দর খেতেও হবে, এটা আশা করছি। আর আজকে দুপুরের খাওয়াটা অনেক দিনের পরে কিন্তু জমে ক্ষীর হয়ে যাবে যাকে বলে, এরকম পাবদা মাছের ঝাল বড় বড় এক পিসের, আর তার সাথে হলো মাছের ডিমের বড়ার তরকারি, আর 1 পিস করে মাছের ডিমের বড়া ভাজা। তো কেমন লাগে বলো তো দুপুরের খাওয়াটা? দারুণ লাগবে একদম। তো তোমরাও কিন্তু এইভাবে মাছের, মানে পাবদা মাছের ঝাল বানিয়েও অবশ্যই খেও, আর মাছের ডিমের বড়ার তরকারিও এইভাবে খেও। আর তোমরা কে কে এইভাবে খেয়েছো সেটাও আমায় কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমার পাশে থাকবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক করবে একটা, আর শেয়ার করে দেবে বন্ধুদের সাথে। আর এই দেখো আমার মাছের ঝালটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে অলরেডি। এবার নামাবার টাইম হয়ে গেছে। আমার একটুখানি নুন কম লাগলো, ওই জন্য একটু নুন দিয়ে দিলাম, কারণ নুন না হলে কিন্তু কেউ গুণ গাইবে না, নুনটা কিন্তু পারফেক্ট হওয়া চাই। আর এইসব মাছেতে না একটুখানি নুনটা বেশিই লাগে। তো আর আমাদের মানে বড়মশাই, মানে আমার বড়মশাই, তোমাদের দাদাভাই কিন্তু তরকারিতে নুনটা একটু বেশি খায়, আমি একটু নুন কম খাই, তো নুনটা একটু বেশি খাই, যার কারণে নুনটা একটু ঠিকঠাক বুঝে শুনে দিতে হবে। তো কমপ্লিট হয়ে গেছে রান্না, ভাতটা হলেই হয়ে যাবে। আর রান্না হয়ে যাওয়ার পরেও কিন্তু আমার অনেক কাজ আছে, যেমন গ্যাস মোছা, তারপরে বাসন মাজা, তারপরে আবার ঘর মুছবো, সকালে একবার ঘর মোছা হয়েছে, আবার একবার ঘর মুছবো, তারপরে কেশবকে স্নান করিয়ে দেবো, বাবানের স্নান তো হয়েই গিয়েছে, কেশবকে স্নান করাবো, স্নান করাবার পরে কিন্তু আমি স্নান করবো, আবার কিছু জামা কাপড় হয়েছে সেই জামা কাপড়গুলো কাচবো, তারপরেই স্নান করে নেবো। নিয়ে এইসব করতে করতে জামা কাপড় শুকোতে দেবো, তোমাদের দাদা ভাইও চলে আসবে, তারপর খেতে চলে যাব। তো এই তো হলো কাজকর্ম। আর যা পরিমাণে গরম পড়েছে বন্ধুরা, একটুও বৃষ্টি হচ্ছে না, তো প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে। জানি না কবে একটুখানি বৃষ্টির দেখা পাবো, বৃষ্টি কবে একটু হবে। আর এখানে কি জানো, এই যে এখন বৃষ্টি হচ্ছে না, ঠিক জুন মাসের কিছুদিন গেলেই 10-12 তারিখ থেকে হয়তো বাবানদের স্কুল খুলবে,
8 তারিখ নয় 10 তারিখ থেকে। আর তারপর থেকেই কিন্তু ওই যে বৃষ্টি স্টার্ট হবে, এই যে সেই বৃষ্টি স্টার্ট হবে মানে পচিয়ে দেবে এমন বৃষ্টি হবে। এখানে প্রত্যেক বছর এই নিয়মটাই হচ্ছে। এত বাজে বিরক্ত লাগে, মানে ঘর দুয়ার না একদম বিচ্ছিরি গন্ধ হয়েছে, জামা কাপড় শুকায় না। এমনিতেই তো রোদে জামা কাপড় শুকায় না, হাওয়া বাতাসে শুকায়। আর ছাদে দিয়ে এলে হয়, কিন্তু ওই 5তলা বিল্ডিংয়ে গিয়ে দেবে বলো তো, আবার আনার ঝামেলা। ওই জন্য এখানে যা হয় এখানেই শুকাতে দিই। তো দেখো পুরো তেল ছেড়ে কমপ্লিট। আমি আবার নুন দিয়ে একটুখানি চাপা দিয়ে দিয়েছিলাম, পুরো তেল ছেড়ে গিয়েছে, দারুণ লাগছে। তো অসম্ভব সুন্দর যাকে বলে, মানে এই স্বাদের ভাগ হবে না, এতই সুন্দর টেস্ট। আর কালারটা দেখেছো, দারুণ একদম, কালারটা এত সুন্দর এসছে, মানে অসাধারণ অসাধারণ, লাজবাব হয়েছে আজকে একবারে। তো খেয়ে তো সবাই তৃপ্তি পেয়েছে, পুরো জমিয়ে আজকে খাবার খেয়েছে। মানে তোমাদের দাদাভাই তো হাত চেটে পুটে খেয়েছে। আজকে রান্না নিয়ে তো কোনো কথাই হবে না। তো তোমরা অবশ্যই একবার এইভাবে সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ রান্না করে খেও, আর মাছের ডিমের মানে মাছের ডিমের বড়ির তরকারি খেও, কেশবের যে ভাষা বলে সেটা। তো ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। তো আমার কমপ্লিট এদিকে রান্না বান্না সমস্তটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি চলে যাব বাসন মাজতে, চলে যাব মানে এখানেই বাসন মাজবো, গ্যাস মুছবো, করে স্নান করতে চলে যাব। তো এখন স্নান টান করে চলেও এসেছি। আর তোমাদের দাদাভাই চলে এসেছিলো বলে কিন্তু আমি চুল টুল আঁচড়াতে পারিনি। তো কেশব আর বাবানকে খেতেও দিয়ে দিয়েছিলাম, তোমাদের দাদাভাইকেও খেতে দিয়ে দিয়েছিলাম। তো ওদের খাওয়া হয়ে গেছে, কেশবকে আমি খাইয়ে দিয়েছি, বাবান তো নিজেই খায়, তোমাদের দাদাভাইও খেয়ে নিয়েছে। আর তোমাদের দাদাভাইয়ের থালাতেই আমি খেতে বসে পড়েছি। বন্ধুরা এত সুন্দর মাছের ডিমের বড়াগুলোয় রস ঢুকেছে, মানে ঝোল ঢুকেছে, এত জুসি হয়েছে কি বলবো, দারুণ হয়েছে। আর তরকারির টেস্টটা একবারে অসাধারণ হয়েছে, তোমরা একবার এইভাবে বানিও। আর পাবদা মাছটাকে নিয়ে তো কোনো কথা হবে না, একদম দারুণ যাকে বলে। তো পাবদা মাছ দেখো আমি খাচ্ছি, দারুণ টেস্টি লাগছে। যেমন মাছটা সুন্দর লাগছে, রস ঢুকেছে মাছটার ভেতর, টেস্ট লাগছে, পুরো নুন ঝাল পারফেক্ট হয়েছে। আর সেরকম কিন্তু মাছের কাইটাও ভালো হয়েছে। মাছের মুড়োটা চুষতে গিয়ে অবশেষে পড়ে গেল আমার দামনার মানে পায়ের কাছে। মুড়োটা বলছে তোর মুখে ঢুকবো না, কারণ আমি এমনিতেও মুড়ো খেতে ভালোবাসি না। তো যাই হোক, মাছটাও খুব সুন্দর টেস্ট ছিল। তো দারুণ দারুণ দারুণ, এক কথায় তোমরা অবশ্যই এইভাবে বানিয়ে খেও। তো বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু এর থেকে আর বেশি বড় করছি না, এত পর্যন্তই রাখছি। দেখা হবে নতুন একটি দিন নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমার পাশে থাকবে।